চার দফা নির্বাচন করে কার্যত পশ্চিমবঙ্গকে অপমান করা হয়েছে। নির্বাচন কমিশনকে চালাচ্ছে বিজেপি। নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। পুরো বঙ্গবাসী আজকে ষড়যন্ত্রের শিকার। আজ শান্তিপুরে একজন বিজেপি কর্মী সহ দুজন খুন হয়েছে। নদিয়ার শান্তিপুরের এই বিজেপি মৃত কর্মীর নাম প্রতাপ বর্মন। আজ দিনহাটায় গত 24 তারিখে টাউন মন্ডলের সভাপতি অমিত সরকার খুন হন। তার ঝুলন্ত দেহ উদ্ধার হল দিনহাটা পশু হাসপাতালের চত্বর থেকে। কার্যত তালিবানি কায়দায় খুন করা হচ্ছে বিভিন্ন জায়গায়। রাজনৈতিক খুনের ঘটনা পশ্চিমবঙ্গের কাছে নতুন কিছু নয়, কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে যে কায়দায় খুন করা হচ্ছে, মানুষকে খুন করে ঝুলিয়ে দিয়ে তদন্তের আগেই এসপি বিবৃতি দিয়ে দিচ্ছেন যেটা আত্মহত্যা পারিবারিক কলহের কারণে। আজকে সেটা আমরা মানুষের সামনে, আবার পশ্চিমবঙ্গের মানুষের সামনে বলছি আমরা কোন রাজ্যে বাস করছি, আমরা কোথায় নিজেদের নিয়ে যেতে চলেছি। ঠিক এভাবেই বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে এভাবেই খুন করা হয়েছিল। খুন করে ঝুলিয়ে দেওয়া হল। হাত বাঁধা অবস্থায় মৃতদেহ ঝুলছে। তদন্তের আগে এসপি বিবৃতি দিয়ে দিলেন মৃত্যুর কারণ হলো আত্মহত্যা। আমরা আবার বলছি, পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ বলতো মৃত্যুর কারণ অনাহার নয়, মৃত্যুর কারণ অপুষ্টি। আর স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস বলছে মৃত্যুর কারণ খুন নয়, রাজনৈতিক প্রতিহিংসা নয়, মৃত্যুর কারণ আত্মহত্যা, মৃত্যুর কারণ পারিবারিক কলহ। গত মঙ্গলবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হলেন বিজেপি নেতা মনীশ শুক্লার ঘনিষ্ঠ বন্ধু ওয়াই মধুবাবু রাও, 54 বছর, পেশায় দর্জি ছিলেন। গত 10 দিনের পরিসংখ্যান যদি আমরা দেখি, 22শে মার্চ সোমবার বর্ধমানের সুভাষপল্লীর রসিকপুরে খেলতে গিয়ে গাছের গোড়ায় বোমার আঘাতে মৃত্যু হয় অফরোজ শেখ, বয়স 7, এবং ইব্রাহিম শেখ নামে এক শিশু গুরুতর আহত। 70, 71, 72 সালে বল খেলতে গিয়ে, বল খুঁজতে গিয়ে বহু শিশুর হাত উড়ে গেছে, কোপ উড়ে গেছে, বহু মানুষের মৃত্যু হয়েছে। ঠিক আগ্নেয়াস্ত্র বোমার ছড়াছড়ি প্রায় 70 দশকের প্রথমে যেরকম ছিল, আজকে ঠিক সেই জায়গায় চলে এসেছে। 17ই মার্চ বুধবার হাওড়ার বাঁকড়া বাজারে বোমার আহত এক মহিলা এবং শিশুটির গলা এবং চোয়াল সম্পূর্ণ পুড়ে গেছে। সেই একই কারণে রাজনৈতিক উত্তেজনা, নিজেদের মধ্যে মারামারি এবং গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটল। 16ই মার্চ মঙ্গলবার কলকাতার মানিকতলা মেন রোডে মোটরসাইকেলে বোমাবাজি, 11টি তাজা বোমা উদ্ধার। গত অক্টোবর মাসে এই অঞ্চলে একটি ক্লাবের ওপর বিরাট ধরনের বোমা বিস্ফোরণ হয়। অর্থাৎ পরিস্থিতি কোনো জায়গায় বদলাচ্ছে না। পুলিশ এখানে দীর্ঘদিন মাসের পর মাস কার্যত কোনো নিয়ন্ত্রণ করতে পারেনি। এটা নিয়ন্ত্রণহীন সমাজ বিরোধীরা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, এর বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। 16ই মার্চ বীরভূমের ইলাম বাজারের নদীর চর থেকে বিজেপি কর্মী বাপিয়া আকুরের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি তার 2 দিন আগে থেকে নিখোঁজ ছিলেন, 1 দিন আগে থেকে নিখোঁজ ছিলেন। সোমবার থেকে নিখোঁজ। 16ই মার্চ মঙ্গলবার আজকে ইলাম বাজারের নদীর চর থেকে বাপিয়া আকুরে তার দেহ উদ্ধার করা হলো। এই সমস্ত ঘটনার মধ্যে এটাই প্রমাণিত যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সমাজ বিরোধীরা, তাদের ওপরে কোনোভাবে আজকে সরকার কোনো কন্ট্রোল করতে পারেনি। 23শে জুলাই হেমদাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আজ পর্যন্ত গ্রেপ্তারের কোনো ঘটনা নেই। হাত বাঁধা অবস্থায় একজন মানুষ কি করে আত্মহত্যা করেছিল, আজ পর্যন্ত পুলিশ তার ব্যাখ্যা দিতে পারেনি। একজন সাধারণ মানুষ নয়, নির্বাচিত জনপ্রতিনিধি, শুধুমাত্র বিজেপি করবার অপরাধে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হলো এবং খুনের পরে তার মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হলো। 2রা জুন 2018 পুরুলিয়ার বড়রামপুর থানার ডাভা গ্রামে বিদ্যুতের হাই টেনশন লাইনের টাওয়ার থেকে দুলাল কুমার এর একটি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা যায়। আমি আবার বলছি, তালিবানি কায়দায় তৈরি হচ্ছে। আর নতুন ধরনের একটা শব্দবন্ধ উঠে আসছে। এইভাবে ঝুলিয়ে দিয়ে হাই টেনশন বাইরে কোনো মানুষ আত্মহত্যা করেছে কিনা আজ পর্যন্ত আমার মনে হয় দেশ কেন বিদেশের ইতিহাসের ঘটনা জানা নেই।
হাই টেনশন ওয়্যারে দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এরকম ঘটনা দেশ, রাজ্য তো দূরের কথা, দেশ এবং বিদেশেও এরকম ঘটনা কোনো জায়গায় জানা নেই। 31শে মে 2018 পুরুলিয়ার বলরামপুর ব্লকের সুপারডি গ্রামের কাছে কুড়িগোড়ায় রাস্তা থেকে কিছুটা দূরে একটা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় 18 বছরের ত্রিলোচনের দেহ। জেলার প্রভাবশালী তৃণমূল গোষ্ঠীর নেতা সৃষ্টিধর মাহাতোর ছেলে সন্দীপ মাহাতোকে যদিও সিআইডি এখানে গ্রেপ্তার করেছে। 20শে সেপ্টেম্বর 2018 উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার দাড়িভিট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দুজন প্রাক্তন ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকার, আজ পর্যন্ত সরকার এখান ক্ষেত্রে কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আজ অমিত সরকারের মৃত্যুর প্রতিবাদে আমরা জেলার সমস্ত জায়গায় জেলা সদর অফিসের সামনে আমাদের অবস্থান চলছে, কিছু জায়গায় পথ অবরোধ হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে বারবার জানিয়েছি যে আগ্নেয়াস্ত্র খোলা কারবার, বিভিন্ন জায়গায় প্রকাশ্যে বোমাবাজি, বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার, কার্যত পুলিশ নিষ্ক্রিয়। এই অবস্থায় মানুষকে যদি ভয়মুক্ত করতে হয়, নির্বাচনকে যদি অবাধ এবং শান্তিপূর্ণ করতে হয়, নির্বাচন কমিশনের ইমিডিয়েট ইন্টারভেনশনের প্রয়োজন আছে। তার থেকেও আমার মনে হয় এটা চিলিং মেসেজ পুরো দেশের কাছে। গতকাল নানুরে আলম শেখ, তৃণমূলের নেতা, তিনি বিবৃতি দিচ্ছেন প্রকাশ্যে দাঁড়িয়ে, আপনাদের তার ফুটেজ খবর সারা ভারতবর্ষ জুড়ে ভাইরাল হয়েছে, সেখানে সে বিবৃতি দিচ্ছে একদম প্রকাশ্যে দাঁড়িয়ে। বিবৃতির কথা কি, বক্তব্য কি, যে 30% এবং 70%, যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা নন্দীগ্রামের নির্বাচনকে কেন্দ্র করে 70% এবং 30%-এর একটা নতুন ন্যারেটিভ মানুষের সামনে উপস্থিত করলেন, ঠিক একইভাবে ঠিক সেই গাইডলাইন মেনে নিয়ে তৃণমূল কংগ্রেসের এই নেতা প্রকাশ্যে বলছে যদি 30%, 70%কে নিয়ে বিজেপিকে দেশ চালাবে মনে করছে, 30% যদি আমরা সবাই এক জায়গায় হই, ভারতবর্ষের মধ্যে আমরা 4টে পাকিস্তান বানিয়ে দেবো। আজকে এই ধরনের মৃত্যু, এই ধরনের আক্রমণের সঙ্গে যে তালিবানি কায়দার আক্রমণ হচ্ছে, আর এই ধরনের তালিবানি মানসিকতার লোক, আমি জানি না এরা অন্য কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ আছে কিনা আমাদের জানা নেই। কারণ খাগড়াকাণ্ডের বোমা বিস্ফোরণ ভারতবর্ষের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল আমরা পশ্চিমবঙ্গে কোথায় আছি। আজকে বিভিন্ন সময় উত্তরবঙ্গের বিভিন্ন ঘটনায় সরাসরি নিষিদ্ধ সংগঠনের যোগ পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল, তদানীন্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর আপত্তি সত্ত্বেও তৃণমূল কংগ্রেস তাকে এখান থেকে রাজ্যসভায় পাঠিয়েছিল। আর আজকে নানুরে আলম শেখ যে ভাষায় বক্তব্য রাখলো যে 4টে পাকিস্তান ভারতবর্ষের মধ্যে তারা বানিয়ে দিতে পারে, তাহলে আবার কি পশ্চিমবঙ্গে 1946-46 সালের দিনগুলো ফিরে আসবে? আবার কি কলকাতায় রাস্তা দাঁড়িয়ে বলবে পহলে আজাদি দেনা পড়েগা তবে ভারত স্বাধীন হোগা? আবার কি আমরা দেখবো পশ্চিমবঙ্গের রক্তের হোলি খেলা? আবার কি আমরা দেখবো পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দু মুসলমানের নামে দাঙ্গা চলছে, বিভাজন চলছে? আবার কি আমরা দেখতে পাবো যে স্বাধীন কোন ইসলামিক রাষ্ট্রের দাবি আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আজকে উঠবে? আবার কি আমরা পশ্চিমবঙ্গের মাটিতে পাকিস্তানের পতাকা দেখতে পাবো, যা একবার দেখা গিয়েছিল বিগত একটি সাম্প্রদায়িক সংঘর্ষের সময় উত্তর 24 পরগনার কোনো একটি জায়গায়? তার কি পুনরাবৃত্তি আবার এই নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মানুষের সামনে হবে? আজকে এটা নিয়ে আমাদের চিন্তা করবার দিন এসছে গোটা রাজ্যবাসী। আমরা আবেদন করছি এই ঘটনাকে কেন্দ্র করে, যে দলই করতে পারে, আবেদন করছি সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে, সমস্ত প্রার্থীদের কাছে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যারা সিপিআইএম এর প্রার্থী আছেন, যারা কংগ্রেসের প্রার্থী আছেন, যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আছেন, তাদের প্রত্যেকের কাছে আমাদের দলের পক্ষ থেকে আজকে আবেদন করছি এটাই, যে আসুন আমাদের রাজনৈতিক লড়াই, রাজনৈতিক সংঘর্ষ রাজনীতির জায়গায় থাকবে। আমরা নিজেদের মতাদর্শগত বিরোধ নিয়ে থাকবো, আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো, একে অপরের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু যারা ভারতবর্ষকে 4টে পাকিস্তানের নামে ভাঙার চক্রান্ত করছে তাদের হাতে দলীয় পতাকা দেবেন না, তাদের আটকান। তারা যদি নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে যায়, তাদের হাতে দলীয় পতাকা দিয়ে যদি আজকে কোন দল, আজকে তৃণমূল কংগ্রেস করেছে বলে শুধু তৃণমূল কংগ্রেসের কথা নয়, আজকে কোন দল যদি আজকে এই কাজ করে, আজকে তাকে বিচ্ছিন্ন করতে হবে সংঘবদ্ধভাবে সমস্ত দলকে। তাই আবার আমি আবেদন করছি রাজ্যবাসীর কাছে, সমস্ত রাজনৈতিক কর্মীদের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, গোটা সুশীল সমাজের কাছে, পশ্চিমবঙ্গবাসীর কাছে, যারা আমাদের সমালোচনা করেন, যারা বিজেপিকে সে ঘৃণার চোখে দেখেন,
আমাদের মতাদর্শের উপরে যাদের বিন্দুমাত্র আস্থা নেই, আমরা তাদেরও আহ্বান জানাচ্ছি। শুধু নানুরের এই ভাষণ আপনারা মনে করবেন না কোনো বিচ্ছিন্ন ঘটনা। এই ভাষণ বিচ্ছিন্ন ভাষণ নয়। আজকে প্রথম সারি মানে কিছু মিডিয়া আজকে এই প্রথম, আমি অভিনন্দন জানাচ্ছি সেই সংবাদ মাধ্যমদের কাছে যে অন্তত এই ধরনের যে ঘটনা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে চলছে, এই ধরনের ভাষণ আজকে তারা মেন স্ট্রিম মিডিয়াতে জায়গা পায় না, আজকে অন্তত মেন স্ট্রিম মিডিয়ায় এটাকে নিউজ করছে, তাদেরও আমি অভিনন্দন জানাচ্ছি। কারণ এক ভয়াবহ জায়গার দিকে যাচ্ছে। যে কাজ আমরা বারবার বলছি সমস্ত মানুষের কাছে, যে কথা আমরা বলছি যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদের একাংশ, নদিয়ার একাংশে এবং বীরভূম, বর্ধমানের একটা অঞ্চলে যে ধরনের বিভিন্ন অনুষ্ঠানের নামে, ধর্মীয় ভাষণের নামে যে ধরনের হেড স্পিচ চলছে, ভারত বিরোধী বক্তব্য চলছে, দেশকে ভাঙার কথা বলা হচ্ছে, যেভাবে প্রকাশ্যে বিভিন্ন সভায় বলা হচ্ছে এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো, বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনার গলায় দড়ি টানো, শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো, এ ধরনের গান উত্তর 24 পরগনায় আমি নিজে শুনেছি। আমি একজন বিধায়ক হিসেবে একটি মঞ্চে বসা, সেই মঞ্চে আমি বিধায়ক, প্রধান অতিথি, মুখ্য অতিথি আমি, আমার সামনে সেই গান হয়েছে। আমি স্তম্ভিত হয়ে গেলাম যে এর কোন শিক্ষা এরা শিক্ষিত হয়েছে। আমরা ধারাবাহিকভাবে এটা পশ্চিমবঙ্গের মানুষের সামনে আমরা আমাদের সীমিত শক্তি নিয়ে তুলে নিয়ে এসেছি। কিন্তু আজ আর বিজেপি দুর্বল নয়। আজ 80 সালের বিজেপি নেই, আজ 80 সালে সেই 2 সাংসদের বিজেপি নেই। আজকে পশ্চিমবঙ্গের বিজেপি গভর্নমেন্ট ইন ওয়েটিং। যারা মনে করবেন এই দেশকে ভাঙবেন, যারা মনে করবেন এই ধরনের পতাকা তুলে, এই ধরনের পতাকাকে হাতে নিয়ে তারা ভারতবর্ষ ভাঙার কথা বলবেন, ভারতবর্ষের মধ্যে 4টে পাকিস্তান তৈরি করে দেওয়ার কথা বলবেন, পশ্চিমবঙ্গে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চালিয়ে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্তকে সফল করবেন, এই পশ্চিমবঙ্গে যারা ভাঙবেন তারা কিন্তু মূর্খের সঙ্গে বাস করছেন। আমরা যে কোনো ধরনের আন্দোলন, যে কোনো ধরনের লড়াই, তার পদ্ধতি যে কোনো রকমের হতে পারে, তার প্রতিক্রিয়া কিন্তু সেই জন্য প্রস্তুত থাকতে হবে যারা এই কাজ করছেন। আমি আবার সমস্ত রাজনৈতিক দলের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আহ্বান করছি, এদের জনবিচ্ছিন্ন করুন, এদের চিহ্নিত করুন। এটা সুশীল সমাজের ভাষা নয়, এটা সংখ্যালঘুর ভাষা নয়। এই মাটি এস ওয়াজেদ আলীর মাটি, এই মাটি শেখ শহীদুল্লাহর মাটি, এই মাটি সৈয়দ মুস্তাফা আলীর মাটি, সৈয়দ মুস্তাফা সিরাজের মাটি, এই মাটি ওই চুলবউয়ের আবুল বাসারের মাটি। এই বহুত্ববাদের মাটিতে, এই রাজনৈতিক বহুত্ববাদের মাটিতে বাঙালির সংস্কৃতি, বাঙালির মনন, বাঙালির মননকে যারা এখানে লালিত পালিত করেছেন, তাদের মধ্যে যারা বিভাজন তৈরি করছেন, এমনকি দেশ ভেঙে দেওয়ার কথা বলছেন, তাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে হবে। যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। কিন্তু দেশের মাটিতে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে ভেঙে পাকিস্তান বানিয়ে দেবো, 30% এক জায়গায় করে নেবো, এই আগামী দিনে বিজেপি বরদাস্ত করবে না। আমি আশা করি আমাদের অন্তত এই স্ট্যান্ডের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যবাসী থাকবে। ধন্যবাদ। আপনি রাজনৈতিক হিংসার কথা বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাথর প্রতিমার সভা থেকে বলছেন বিজেপি গুন্ডাদের দল, বিজেপি বাইরে থেকে গুন্ডা নিয়ে আসছে, বিজেপি বহিরাগত গুন্ডাদের পার্টি, দাঙ্গার পার্টি, হিটলারের থেকেও ভয়ঙ্কর বিজেপি পার্টি। এই ধরনের বক্তৃতার কারণেই তো যখন মুখ্যমন্ত্রী তার নিজের স্তর থেকে এই ধরনের বক্তৃতা দিচ্ছেন, তখন তার নিচের তলায় যারা আছেন তারা তাদের উত্তেজনা, তারা তাদের আক্রমণের পারদ আরো বাড়িয়ে ফেলছেন। সেখানে ভাষার উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, সেখানে দেশ এক থাকবে কি দেশ টুকরো হয়ে যাবে তার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। আজকে চারিদিকে এই ধরনের একটা ভাষা সন্ত্রাস, একটা অবাস্তব পরিকল্পনার দিকে ঢুকে চলেছে। মুখ্যমন্ত্রী লাগাতার অভিযোগ করে চলেছেন, কারণ তিনি বুঝতে পারছেন মানুষ এগুলো গ্রহণ করছে না। মুখ্যমন্ত্রীর অভিযোগের ধারাবাহিকতা এই কারণেই চলছে যে মানুষ যত বলছেন ভেবেছিলেন গোয়েন্দাসের মতো বলে আশ্বস্ত হবেন, কিন্তু তৃণমূল কংগ্রেস এটা বললেও মানুষ এটাকে নিচ্ছে না, সেজন্য প্রতিদিন বলতে হচ্ছে। মুখ্যমন্ত্রী সভা থেকে কখনো অমিত শাহকে বলছেন ধোদল কুতকুত নেতা, আবার একই সঙ্গে এটাও বলছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে শালা, কোটালকোট শালা, এই শব্দটা, সেই শব্দের উল্লেখও করছেন। রাজনীতিতে বা সুস্থ সামাজিক সমাজে এই ধরনের শব্দ প্রত্যাশিত নয়। আর এ ধরনের শব্দের প্রতিউত্তর দিয়ে আমরা নতুন কোনো রাজনৈতিক সংস্কৃতি তৈরি করব না। কিন্তু এটুকুনি মনে করিয়ে দেবো, এই হোদল কুতকুতি পশ্চিমবঙ্গের সিএ কার্যকর করবে। হোদল কুতকুতি পশ্চিমবঙ্গের যাকে বলছেন এই যে এই ধরনের 4 টুকরো করে দেবেন দেশকে, এই তাদের হিসাবটা একদম
বরাবর করে দেন। সমিতা, আজকে মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় অভিযোগ করেছেন বিজেপির হয়ে কাজ করছে কমিশন, বলা যেতে পারে খুঁড়তুতো ভাইয়ের মতো বিজেপির কাজ করছে কমিশন। কি বলবেন আপনি? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, গতকাল দেখা গিয়েছে সুরজিৎ পুরকায়স্থকে সরিয়ে দেওয়া হয়েছে কমিশনের নির্দেশ মধ্যে, এবং আজকে বেশ কিছু এসপি এবং ডিআইজি ওয়েস্ট রেঞ্জকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। আমি একটা সাপ্লিমেন্টারি রিপোর্ট দিয়ে সঙ্গে মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইছেন যে এই গত সামনে 48 ঘন্টা পেরোলে যেখানে প্রথম দফা ভোট, সেখানে সেই রকম একটা সময় কমিশনের হাত দিয়ে একের পর এক প্রশাসনের এসপি ডিএমদের তাদেরকে বদলি করা হচ্ছে। কমিশনে তো আপনাদের সাংবাদিকরা থাকেন, নির্বাচন কমিশনকে যেগুলো প্রশ্ন করলে হয়, বিজেপিকে প্রশ্ন কেন? বিজেপি তো বলেছে সংবিধানের প্রতি আমাদের আস্থা আছে, সেজন্য সাংবিধানিক যে বডি নির্বাচন কমিশন, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে ঠিকমতো তুলনা করা যায় না, সেটা তারা যদি মনে করে থাকেন সেই কাজ করেছেন, এবং সেটা যদি তাদের মনোভূত না হয়ে থাকে, তার বিরোধিতা করবার জন্য কিন্তু যথেষ্ট অন্য ফোরাম আছে, সেখানে করতে পারেন। তবে অভিযোগের জন্য শুধু অভিযোগ নয়, আমি এই সিদ্ধান্ত সম্পর্কে কোনো কথা বলবো না, যে লাগাতার ধারাবাহিকভাবে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিরাগত বলে আসা হচ্ছে, যে কদর্য শব্দবন্ধ ব্যবহার করা হচ্ছে, এটা কি বাঙালি সংস্কৃতি, বাঙালি রুচি, বাঙালি মননের সঙ্গে কোনো জায়গায় খাপ খায়? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি আর সিপিএম সঙ্গে নতুন দলের ডিল হয়েছে, মানে আইএসএফকে ইঙ্গিত করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি এবং সিপিএম এর সঙ্গে নতুন একটা দলের ডিল হয়েছে, এবং মানে উনি আইএসএফকে ইঙ্গিত করছেন, এবং তিনি বলছেন যে সংখ্যালঘু ভোটটা ভাগ করার জন্য বিজেপি টাকা দিচ্ছে। আইএসআই তো তৃণমূলেরই আশীর্বাদ করবে। নন্দীগ্রামে আর আমাদের ভাঙড়ে প্রার্থী তো প্রমাণ করে দিয়েছে যে আইএসআই আসল বস কে। আবার তো আমরা বলছি, আমরাও ভাঙা রেকর্ডের মতোই বলছি না, যে তৃণমূলের অনুপ্রেরণায়, মোহাম্মদ সেলিমের প্রযোজনায় মুর্শিদাবাদ কংগ্রেস বিধ্বস্ত বামফ্রন্টের চোট হচ্ছে এই ভাইজানের চোট। এই ভাইজানই এখন পশ্চিমবঙ্গের রাজনীতি রক্ষা করবেন, তাকে রাজকোষ এবং রাজ্য দুটোই তিনি পাওয়ার সম্ভাবনা, এই ধরনের প্রস্তাব তার কাছে আছে। জেপি নাড্ডা যখন ডায়মন্ড হারবার অ্যাক্সিডেন্ট সিরাকলে যখন অ্যাটাক হয়েছিল, সেই সময় পুলিশের ভূমিকা নিয়ে আপনারা প্রশ্ন তুলেছিলেন। আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে ডায়মন্ড হারবারের এসপিকে সরিয়ে দেওয়া হয়েছে, এতে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার সম্ভাবনা কি আপনারা দেখছেন? ডায়মন্ড হারবার এলাকায়, মানে দক্ষিণ 24 পরগনায় পঞ্চায়েত নির্বাচনে 94% আসনে বিরোধী দলের কোনো প্রার্থী ছিল না। লোকসভা নির্বাচনে বহু গ্রামের পর গ্রাম শূন্য করে দেওয়া হয়েছে। পুলিশ শুধু একা জেপি নাড্ডা নয়, বিভিন্ন নেতা ওখানে আক্রান্ত হয়েছেন, বিজেপির গাড়ি বহুবার ভাঙচুর হয়েছে, বিজেপি নেতাদের জিনিসপত্র পর্যন্ত বিলম্বিত যাচ্ছিল, ছিনতাই করা হয়েছে। ওখানে যিনি এসপি আছেন, তিনি ঘটনার অব্যবহিত পরে তাদের সামান্য 5 মিনিট দেখা করা পর্যন্ত সৌজন্য দেখাননি। তার কাছে কমপ্লেন রেজিস্টার করবার পরেও যারা আক্রান্ত হয়েছেন সেই বিজেপি নেতাদের বা কর্মীদের সঙ্গে সামান্যতম করেসপন্ডেন্ট